আমরা আজকে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা একটা ছবি ইমাজিন করে দেখতেছি যে একটা ব অ অসহায় মানুষ এবং তার পাশেই আরেকটা আ মৃত্যুর লাশ এবং সেখানে অনেক রাজকীয়ভাবে যাচ্ছে। এরকম একটা চিত্র লক্ষ্য করতে পারতেছি। এবং এই চিত্রটার সাথে আজ আমরা যেটা পড়ব সেটার অনেকটা মিল আছে। অভাগী স্বর্গ। অভাগী মানে একদম খুব গরিব মানুষ, স্বর্গ মানে বেহেশত। তো এই গল্পটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আ একটা বিখ্যাত গল্প এবং এই গল্পটা দিয়ে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। বিশেষ করে অভাগীর কোনো স্বর্গ থাকার কথা না। বিশেষ করে গরিবের স্বর্গ নাই আরকি। এরকম একটা প্রবাদ আছে বা এরকম একটা কথা। তো সেই ক্ষেত্রে এটা বা আ এই গল্পটা তৎকালীন যুগের সমাজ ব্যবস্থার সাথে মানুষের যে একটা সাংঘর্ষিক ছিল ধনী এবং গরিবের, সেই সাংঘর্ষটা এখানে দেখাইছে। আর বিশেষ করে তৎকালীন সমাজে হিন্দু ধর্মের যে বর্ণপ্রথাটা ছিল, সেটা এখানে খুব প্রকটভাবে তুলে ধরেছেন। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আ খুব বিখ্যাত একজন ঔপন্যাসিক। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আচ্ছা আমরা উনার ইয়াতে যাইনি। আ অনেকগুলা সিনেমা হইছে উনার এই উপন্যাস নিয়ে। বাংলাদেশ এবং ইন্ডিয়া সহ। এর শেষে এই নিচের গুলা একটু বলতে পারবো। তাৎক্ষণিকভাবে জাস্ট স্লাইডটা দেখে নিলাম। এটা আর আমাদের তেমন একটা পড়ার দরকার নেই। তবে এই প্রশ্নের উত্তরগুলা যদি আমরা এই ক্লাসটা করার পরও যদি না বলতে পারি বা না শিখতে পারি, তাহলে ধরে নিতে হবে এই ক্লাসটা আমাদের মানে ১০০% সাকসেস হয় নাই। আবার এটাকে রিভিউ করতে হবে। আ আ এই ভদ্রলোককে চিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের বিখ্যাত কোনো গৃহে অথবা লাইব্রেরিতে এই ছবিটা প্রায় পাওয়া যায়। আবার শরৎচন্দ্রের অনেক উপন্যাস আছে। আমাদের এই যে স্যাকাইপের যে লাইব্রেরি সেখানেও পাওয়া যায় এই শরৎচন্দ্রের উপন্যাস। আ জন্ম ১৮৭৬ খ্রিস্টাব্দে, জন্মস্থান পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। উল্লেখযোগ্য সাহিত্যকর্ম আমরা একটু পরে দেখাচ্ছি। এখানে হয়তো স্লাইডে কম দেখছো, কোনো অসুবিধা নেই। আ উনি ডি.লিট উপাধি অর্জন করেছেন। মৃত্যু ১৯৯৩ খ্রিস্টাব্দে, দুঃখিত ১৯৩৮ খ্রিস্টাব্দে। ১৯৩৮ খ্রিস্টাব্দের ১৬ই জানুয়ারি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন। এ হলো আমাদের একটা সামারি, জাস্ট আমাদের সামারি। তবে আমরা উনার জীবনীটা খুব ভালো করে পড়ে নিব উপরে থেকে। আবার আরেকবার দেখি। আ ১৯৭৬ সালের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন এবং তার সময়টা কেটেছে কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরে, মাতুলায় তার জীবন কেটেছে। তিনি আমাদের মতো এত উচ্চশিক্ষিত না। আ দারিদ্র্যের কারণে কলেজ শিক্ষা অসমাপ্ত করেছেন। মানে সমাপ্ত করতে পারে নাই। তোমরা একটু ভালো করে জেনে রাখো, এই ভদ্রলোক যেহেতু কলেজ ডিঙ্গে উপরে উঠতে পারে নাই, কিন্তু তার পড়া আ অনেক ডক্টরেট, এমফিল, পিএইচডি এবং উচ্চশিক্ষিত গ্রাজুয়েট, মাস্টার্স অনেক গবেষণা চলছে উনার লেখা নিয়ে। এবং আ অনেক জ্ঞানী লোকেরা কিন্তু তার পাঠ্যপুস্তক পড়তেছে বা তার উপন্যাসগুলো পড়তেছে। তার মানে উনি আচ্ছা জ্ঞানের কিন্তু কোন সময় ক্লাস নেই। এটা বুঝতে হবে। আমাদের কিন্তু অনেকে মনে করি যে লেখাপড়া উচ্চশিক্ষিত হলে যে বোধহয় জীবনের অনেক কিছু উচ্চশিক্ষিত হয়ে যায়। আসলে মানুষই এক জিনিস আর উচ্চশিক্ষিতই আরেক জিনিস। অর্থাৎ নিরক্ষর এবং মুরুক্ষ এক না। এই কথাটা মনে রাখতে হবে। নিরক্ষর এবং মুরুক্ষ এক নয়। সাহিত্য সাধনা, জীবিকা সন্ধানে রেঙ্গুনে অবস্থান করেন। ১৯০৩ সাল থেকে ১৯১৬ সাল পর্যন্ত। রেঙ্গুন হচ্ছে বর্তমানের যে আমরা মায়ানমার বলি, আ ওখানে উনি চাকরি করতে গেছেন। বড়দিদি, পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন। দেবদাস সিনেমাটা আমার মনে হয় না আ যে অনেকে দেখে নাই। তবে তোমাদের ক্লাসে কয়েকজনে আ আমার মনে হয় দেখেছো। আর না দেখলেও
এটা দেখতে পারবে। এই 'দেবদাস' সিনেমাটা শাহরুখ খান অভিনয় করেছে এবং অনেক সমাজে আলোচিত হয়েছে। এছাড়াও বাংলাও 'দেবদাস' উপন্যাস অবলম্বনে সিনেমা আছে। 'বরদিদি' সিনেমা আছে, 'পল্লী সময়' সিনেমা আছে, 'দেনা পাওনা', 'পথের দাবি', 'শ্রীকান্ত' উনার অনেকগুলা উপন্যাস নিয়ে কিন্তু আ সিনেমা তৈরি করছে। বিশেষ করে 'মেজদিদি', 'বিন্দুর ছেলে' আমি নিজেও ওই সিনেমাটা দেখেছি। 'বিন্দুর ছেলে', 'দেবদাস', 'সুমতি', 'রামের সুমতি', 'বিরাজ বউ', 'বর্দি', 'মেজদি' উনার কিন্তু এই বইগুলা অর্থাৎ এই উপন্যাসগুলা নিয়ে সিনেমা হয়েছে বাংলা চলচ্চিত্র অঙ্গনে। এটা তো আমরা আগেই জানি। তারপর আবারও একটু স্মরণ করলাম। শরৎচন্দ্র ১৬ই জানুয়ারি ১৯৩৮ সালে মৃত্যুবরণ করেন। আমরা এখানে একটা কাজ আছে, কাজগুলা করব না। জাস্ট নিজেরাই একটু খেয়াল করে নেই। অন্তরিক্ষ, প্রসন্ন, অসন শব্দগুলোর অর্থ খাতায় লিখি। আমরা যেকোনো প্রবন্ধ পড়তে যাই বা গল্প পড়তে যাই অথবা কবিতা পড়তে যাই, আমাদেরকে অবশ্যই শব্দ অর্থ পড়তে হবে। শব্দ অর্থ পড়তে গেলে আমরা যেটি পড়বো সেটা আমাদের হৃদয়ঙ্গম হবে খুব বেশি এবং অনেকদিন হৃদয়ঙ্গম থাকবে। সেক্ষেত্রে আমরা শব্দ অর্থগুলা একটু নিজে, নিজে পড়ে নিব। আসলে এখন যে বয়স হচ্ছে তোমাদের, সেই বয়সে তোমাদেরকে এই যে 1-2 এর মতো শব্দ অর্থ পড়া দিব বাড়ি থেকে, আগামীকাল শব্দ অর্থগুলো মুখস্থ করে আসবি। এই দিন আর নাই। আর এখন তো ক্লাসেই হচ্ছে না। সো নিজে, নিজে এই শব্দ অর্থগুলো পড়ে নিবে। শব্দ অর্থের আরো কিছু অর্থ আমরা এখানে স্লাইডে দেখলাম। বর্ষি-অসি। এই দাগ দিবা না। রায়হান! রায়হান! বেয়াদবির একটা সীমা আছে। আজকে আমি বললাম যে তোমরা অনেক ভদ্র হয়ে গেছো। ভদ্র হওয়ার পরে এরকম আচরণ করো কেন? সাদমান, রায়হানের খোঁজ নাও। ওর ডাটা আমাকে ক্লাসের শেষে জানাইবা। সাদমান, আমার কথা শুনতেছো? জি স্যার। এই রায়হানের সম্পর্কে তথ্য দিবা ক্লাসের পরে আমাকে। ওকে। অন্তরিক্ষ, আকাশ বা গমন, অনশন, খাদ্যদ্রব্য বা আহারের বস্তু, প্রসন্ন, সন্তুষ্টি বা খুশি। আমরা শব্দ জানি, তারপরও একটু দেখে নিলাম। এখন বোর্ডটাকে কি করছে? এটা কি ঠিক করলা? আচ্ছা যাক, আমরা এই ব্যাপারে পরে কথা বলবো। এখানে আমরা একটা স্লাইড দেখতেছি যে একটা বাচ্চা আগুন দিতেছে। এটাতে কে কি বুঝতেছো? কেউ বলতে পারবা? হ্যাভ এনিওয়ান, এই ছবিটা কিসের ছবি হতে পারে? অন্ত্যেষ্টিক্রিয়া। অন্ত্যেষ্টিক্রিয়া কি মানে কি? আমি এটা বুঝি নাই। একটু বুঝায় বলবে? স্যার, হিন্দু ধর্মের কেউ মারা গেলে গুড। তাকে কাফন যেমন আমরা মুসলমানদের জানাজা করি, এরকম ভাবে তার পুত্র সন্তানের দ্বারা তার দেহে আগুন দেওয়া হয়, যাকে অন্ত্যেষ্টিক্রিয়া বলা হয়। গুড। চমৎকার আছে। তোমাকে ধন্যবাদ। হিন্দু ধর্মের মতে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় অর্থাৎ এই যে ছবিটা দেখতেছো যে একটা মানুষের লাশ ঢাইকা রাখছে এবং চতুর্দিকে কাঠ দিয়ে রাখছে, চন্দন কাঠ দিয়ে রাখছে বা যেই কাঠই দিয়ে রাখছে। তবে চন্দন কাঠ দেওয়া হয় আরকি। যারা একটু বড়লোক তাদের চন্দন কাঠ দিয়ে পোড়ানো হয়। যারা গরিব তাদের হয়তো চন্দন কাঠ না দেওয়াও দিতে পারে। কিন্তু যারা ধনী লোক তাদেরকে চন্দন কাঠ দিয়ে পোড়ে। তো এই যে ব্যক্তি মারা যায় তার যদি ছেলে সন্তান থাকে, তো এই ছেলে সন্তান দিয়ে আগুনটা লাগানো হয় এবং এটা দিলে নাকি ওদের একটা স্বর্গে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকের আমরা যে গল্পটা পড়বো সেই গল্প কিন্তু একই কাহিনী তুলে ধরা হয়েছে এবং সেখানে উল্লেখ করা আছে যে কাঙালির মা কল্পনা করতেছে রথে চড়ে যে এক গ্রামের বিশিষ্ট ব্যক্তির ওয়াইফ মারা গেছে, তার অন্ত্যেষ্টিক্রিয়ার পর যেমন এই মুখাগ্নি করার পর অর্থাৎ এই অন্ত্যেষ্টিক্রিয়ার পর মানে সে কল্পনায় দেখতেছে যে সে স্বর্গে চলে যাচ্ছে, এমন অবস্থা। তো অবশেষে অবাগী নদীর ধারে পুঁতে ফেলা হয়। আমরা গল্পটা যেটা পড়বো আমরা তোমাদের কাছ থেকে একটু জানবো। তারপরেও আমি একটু গল্পটা শুরুর অংশটা পড়বো এবং শেষ অংশটা আ প তোমরা একটু নিজেরাই আমার কাছে গল্পের মতো বলবে, তবে একটু পরে। গল্পের যে অংশটা বোঝা যাচ্ছে যে আ এইখানে যে মারা যায় মানে গল্পের ২ টা মৃত্যু কিন্তু তুলে ধরা হয়েছে। একটা হচ্ছে ধনী লোকের, একটা হচ্ছে গরিব লোকের। তো গরিব লোকেরটা কিন্তু ঠিক এইভাবে ভাগীরথীর এই মানে নদীতে ফালায় দেওয়া হয়েছে
এরকম। আমরা নদীর নামও কিন্তু এখানে গল্পে উল্লেখ করা আছে। আমি বোধহয় ভাগীরথী বলে ফেলছি। আসলে ভাগীরথী না। গল্পের একটা সুন্দর নাম আছে নদীটাতে। আমাদের আরো একটা কাজ আছে। নিচু শ্রেণীর মানুষ বলতে কাদেরকে বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। কাঙালির মা তার মায়ের প্রতি যে ভক্তি দিয়ে গেছে তারা এরকম ঘটনা লিপিবদ্ধ করো। আসলে কাঙালি তার মায়ের প্রতি অনেকটা ভালোবাসা চিত্র এখানে তুলে ধরা হয়েছে এবং কাঙালির বয়স কত? কাঙালির বয়স কত? আমরা কি কেউ পারি না কাঙালির বয়স কত? 14-15। 15 বছর। তো এই 15 বছর পর্যন্ত কাঙালির মা কিন্তু বিধবা বিধবা না। তার মানে তার স্বামী আরেকটা বিয়ে করে ফেলছে এবং এই বাচ্চাকে নিয়ে কাঙালিকে নিয়েই এই কাঙালির মার সংসার চলেছে এবং কাঙালি এবং কাঙালির মায়ের যে ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এখানে অনেকটা সুন্দরভাবে তুলে ধরছেন এবং এখানে গল্পের মধ্যে দেখা যায় কাঙালির মা নিজে না খাইয়া খাবার কিন্তু তার সন্তানকে খাওয়ায় এবং অনেক সময় মিথ্যা গল্প বলে ছেলেকে বুঝায় যে মা মানে নিজে অনাহার থেকে সন্তানকে খাওয়ায়। অনেক সময় মা বলতেছে যে আমি খেয়েছি অথচ বাস্তবে সে খায় নাই। কারণ মা যদি খায় খাবারটা শেষ হয়ে যাবে, ছেলে খেতে পারবে না। এতটা অভাবের সংসার এখানে। এবং সেই অভাবের সংসারের মধ্যে মা ছেলের যে একটা ভালোবাসা এখানে ফুটে তুলছে। তোমরা গল্পটা অনেকেই পড়ছো। আমার মনে হয় যারা না পড়ছো তারা আরেকবার একটু পড়বা। খুব মজার একটা গল্প এবং সেখানে এই ভালোবাসাটাই দেখবা যে চমৎকার একটা ভালোবাসা তুলেছে। এখানে সত্যিকারের মা এবং ছেলের যে একটা ভালোবাসা সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। এবং গল্পের এই দিকটাও কিন্তু করুণাবর্তী কয়েলও এবং অনেক বাস্তবসম্মত গল্পের এই কাহিনী। এই অংশগুলার প্রশ্নগুলো একটু লিখে রাখি। তোমরা যারা খাতা কলম নিয়ে রেডি আছো, এই ১ মিনিটের মধ্যে লিখে বলো। টান দিয়ে লিখে নাও। কাঙালির বাবার নাম কি? কোন নদীর তীরে শ্মশান ঘাট অবস্থিত? কাঙালির মায়ের বয়স কত? এবং কোন গ্রামে কে নারী দেখিতে জানিত? আমার একটা প্রশ্ন, নয়কার না বসুন্ধর দীর্ঘিকার না ডসিন্ধর দীর্ঘিকার? এই নারী অর্থ কি? কে বলতে পারো এই নারী অর্থ কি? গ্রামে কে নারী দেখিতে জানিত? এই নারী বলতে কি? সিবাতুল্লাহ? স্যার পেট। এই নারী বলতে কি বুঝাইছে এখানে? আমি কিন্তু প্রশ্নগুলো তোমাদেরকে মনে রাখতে বলছি। পরে প্রশ্নগুলা সুযোগ পাইলে করব। আচ্ছা অন্য কেউ বলতে পারো নারী মানে কি? আমার এই পাশে কিন্তু অনেক আমার প্রশ্ন শুনতে পাও? নারী অর্থ কি? তোমাদেরকে পড়তে হবে। মানে পড়া এমন একটা জিনিস যত পড়বে ততই তুমি শিখবে, ততই তোমার মেমোরি সার্ভ হবে। আমি এই নারী অর্থটা তোমাদের কাছ থেকে শেষবার হলো জানতে চাবো। মনে রাখবা। এখানে ৪ টা প্রশ্ন, ৪ টা প্রশ্ন উত্তর প্রত্যেকটি তোমাকে বলতে হবে। বাড়ির কাজটা আমি দেব না। তোমরা নিজেরা একটু ইমাজিন করো যে ধনী গরিবের যে একটা প্রেক্ষাপট আছে মৃত্যুর সময় আমাদের মুসলমান সমাজে কিন্তু অনেক সময় লক্ষ্য করা যায় যে ধনীর পরিবারের লোক মারা গেলে সেখানে অনেক গর্জিয়াস অনেক কিছু করা হয়। তার পাশাপাশি গরিবের কেউ মারা গেলে সেখানে তুলনামূলকভাবে গরিব পরিবারের কারো মৃত্যু ঘটনা তুলনামূলক বিবরণ দাও। এটা তোমরা নিজেরা করে জি কোন দেখছি বারাগ এর নাম বারাগ দেখলি চিনলা বারার ভাই কি কাঁচা ফেলালেন তো মনে একটা জানা লাগে স্পিকার তো অফ জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই গল্পটা একটু নিজের ভাষায় কে বলতে পারবে একটু বলো তো। গতকাল কিন্তু বলছো একজনে, যে বলছো গতকাল সে আজকে বলার দরকার নাই, অন্যজন নিজের মতো করে। ঠাকুরদার মুখুজ্জের বয়সী স্ত্রী
7 দিনের জ্বরে মারা গেলেন, এখান থেকে শুরু করবা, শেষ পর্যন্ত নিজের ভাষায় বলবে। মাঝখানে কোনো লাইন বাদ যেতে পারে, ওয়ার্ড বাদ যেতে পারে, একটা প্যারা বাদ যেতে পারে, কোনো সমস্যা নাই। নিজের ভাষায় তুমি যতটুকু করে বুঝতে পারছো ততটুকুই তুমি বলো। একটু দ্রুত কে বলবে? কে বলতে পারবে? বলতে পারবে না? কি নাকি তোমরা স্ট্রাইক করছো নাকি? গতকাল কে বলছিল? বলবো না, তাহলে ক্লাস কিন্তু এভাবে চলবে না, আর বন্ধ করে দেবো। গতকালকে আমি বলে দেনি, আজকে যেটা পড়া কেন কালকে ক্লাসের লাস্টের আগে বলে দেওয়া হয়েছে তো, এবং কি ক্লাসগুলো পরে এটার আবার ভিডিও রেকর্ড কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে। মানে আজকের ক্লাসটা যেটি হচ্ছে সেটি আবার রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটাই আবার তোমাদের কাছে পৌঁছানো হইতেছে। আচ্ছা যাক, আমরা একটু পড়ি। আমি আগে বলছিলাম যে আমি কয়েকটা লাইন প্রথম দিকটা পড়বো। গল্পটা দেখো কত সুন্দরভাবে শুরু করেছেন। ঠাকুর দাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী 7 দিনে জ্বরে মারা গেলেন। এই ঠাকুর দাসকে আমরা একটু যাই। কতগুলো চরিত্রের কথা উল্লেখ করে দিছি আমি, একটু চরিত্রগুলো দেখো। এই গল্পের মধ্যে কি কি চরিত্র আছে? ঈশ্বর নাপিত, যে নারী দেখতে পারে। এখন অর্থ বুঝতে পারছো নারী দেখতে পারে মানে কি? ঈশ্বর নাপিত একটা নাম, সে নারী দেখতে পারে। ঠাকুর দাস একজন ধানের কারবার, মানে ধানের ব্যবসায়ী, তার স্ত্রী মারা গেছে, এই গল্পের প্রথম দিক দিয়ে শুরু করছে। এবং খুব তার আবার বড় ছেলে আছে, এবং মানে এখানে সব বেটা ভামুন হতে চায়। এই ঠাকুর দাসের একটা কথা আছে এখানে, যে সব বেটা ভামুন হতে চায়। কাঙ্গালি এই গল্পের মূল নায়ক, এবং এখানে সে মাত্র বেতের কাজ শুরু করছে, মানে সে মাত্র জাস্ট কাজ করা শুরু করছে। বিন্দির মা, এটা কাঙ্গালির মায়ের মতো নাকি মা। তারপরে বিন্দির পিসির এখানে ইয়ে আছে। আরেকটা চরিত্র আছে রসিক। তারপরে অধর রায়, এটা একটা চরিত্র আছে। ভট্টাচার্য আছে। এই চরিত্রগুলা কিন্তু এই গল্পের মধ্যে আছে। যেটা এখানে শুরু করছে, যে ঠাকুর দাসের মুখের যে ওয়াইফ মারা গেছে, এবং বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবার অতিশয় সঙ্গতিপূর্ণ। তার 4 ছেলে 3 মেয়ে, ছেলে মেয়ে এদের ছেলেপুলে হইয়া জামাইরা প্রতিবেশীর দল চাকর বাকর, সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল। দেখো, একটা মহিলা মারা গেছে, সেই মহিলার কে ঘিরে তার ছেলেপেলে আছে, এই ছেলেপেলেদের আরো ছেলেপেলে আছে, মেয়ে আছে, মেয়েদেরও আবার ছেলে মেয়ে আছে, এবং মেয়েদের স্বামী আছে, এবং ছেলেদের স্ত্রী বউ যেটা বলা হয় তাও আছে। এরকম আবার আছে চাকর টাকর, মিলে একদম বাড়িতে একটা বিরাট উৎসব হয়ে গেছে। আমরা যখন কেউ মারা যায় তাহলে কিন্তু পরিবেশটা একটু ভিন্ন, সেটা কিন্তু একটা মানে মর্মান্তিক অবস্থা দাঁড়ায়। কিন্তু এই গল্পে সেটা বোঝা যাচ্ছে না। এই গল্পে বোঝা যাচ্ছে যে একজন লোক মারা গেছে, তাকে নিয়ে বাকিরা সবাই উৎসব করতেছে। এবং সেটা কেমন উৎসব? একদম ধনী এবং গরিবের বিরাট পার্থক্য। এবং এখানে ধনী লোকের ইয়াটাও তুলে ধরছে, আবার লাস্টে কিন্তু গরিবেরটাও তুলে ধরছে এই গল্পে। সমস্ত গ্রামের লোক ধুমধামে সব যাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল।
শবযাত্রা মানে এখানে যে লাশটা সৎকার করবে তার যে অবস্থাটা দেখার জন্য সকল গ্রামের লোকজনাই দেখতেছে। একটু কল্পনা করো যে কতটা বর্ষি মানে বড় লোকের কারবার। মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পা পার ঘাড় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল। বধূরা ললারে চন্দন চর্চিত করিয়া বহুমূল্যের বস্ত্রের শাশুড়িদের দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছাইয়া লইল। এখানে ওই মানে যখন পুরাবে তার পুরাণের আগে যে কতগুলা কাজ, কে কি কাজগুলা করতেছে তার একটা বর্ণনা দিছে এখানে। পুষ্পে পত্রে গন্ধে মারলে কলরবে মনে হইল না এই কোন শোকের ব্যাপার। মানে যে অবস্থানটা দাঁড়ায় গেছে, যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনে বোঝা যাচ্ছে না যে এটা একটা শোকের শব্দ। এটা বোঝা যাচ্ছে শোক না, যে একটা উৎসব। আমি কবি কিন্তু এখানে বলে দিছি যে এটা একটা উৎসব। এ যেন বড় বাড়ি গৃহিণীর 50 বৎসর পরে যে একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছে। এই যে মরার পরে 50 বছর পরে মরার পর যে আরেকটা যাত্রা হইতেছে। মানুষ কিন্তু যখন মনে করো বিয়ে করতে যায় তখন কিন্তু মানে দল বল লইয়া বিরাট একটা উৎসব করে কিন্তু যায় শ্বশুর বাড়িতে। আবার শ্বশুর বাড়ি থেকেও কিন্তু মেয়ের পক্ষে এরকম ভাবে লোকজন আসে। তো এখানে এই কথাটা বুঝাচ্ছে যে 50 বছর মরার পর যে সব যাত্রা সেটা উল্লেখ করছে, কিন্তু আসলে এটা মানে মৃত্যুটাকেও বলা হয়েছে যে মৃত্যুর পরও এরকম আচরণ করতেছে। তো গল্পের আমি একটা প্যারাও পড়ি নাই, এই প্যারার বাকি অংশগুলো যদি তোমরা একটু মনোযোগ সহকারে পড়ো, আমি কিন্তু কতগুলো চরিত্রের নাম তোমাদেরকে দেখাইছি। তো এটা যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে আমার মনে হয় এই গল্পটা তোমাদের খুব ভাল লাগবে, খুবই ভাল লাগবে। আমরা কিন্তু ইচ্ছে হোক অনিচ্ছা হোক এখন কিন্তু আমাদের অফুরন্ত সময় আছে। আমরা যদি জাস্ট মনোযোগ সহকারে পড়ি আমাদের এইগুলা মানে অনেক সহজ হবে। আমরা আরো একটু প্রশ্ন দেখি, তাহলে আমাদের আর একটু কিছু চলে আসবে আমাদের। একটু প্রশ্ন দেখবো একটু পরে, কয়েকটা শর্ট প্রশ্ন দেখি। প্রশ্নগুলো দেখা যায় 15 নম্বর থেকে শুরু। বলো আমি আমি যে স্লাইড দেখাইছি এখন কি স্লাইডটা দেখতেছো তোমরা? জি স্যার। গুড। অবাগী সর্বগল্পে কোন অংশ প্রকাশ পেয়েছে? এখানে হিন্দুর রক্ষণশীলতা, সামাজিক মূল্যবোধ, সমাজ ব্যবস্থা, ধনী গরিবের বৈষম্য, এই চারটার মধ্যে কোনটা কারেক্ট? আমি কালকের মতো আবার জিজ্ঞাসা করবো, জাস্ট একটু প্রশ্নটি পড়ে যাই, তবে 4টা প্রশ্ন পড়বো না, প্রশ্নটা পড়বো। মানে বর্ষীয়সী স্ত্রীর চিতার অবস্থা কি ছিল? এটা প্রশ্নবোধক। আমার থেকে খুব ছিল সেই জন্য এরকম চিহ্ন দেখা যায়, তবে এরকম বুঝতে পারছো এবার? নাম্বার, মৃত্যুপর যাত্রী অবাগীর বাইরে হাত ছিল কারণ কতগুলো কারণ উল্লেখ করা আছে, তোমরা একটু ইয়ে করো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য রচনার মূল সুর কি ছিল? প্রশ্ন করছি, এই উত্তর আমার টাইম বেশি নাই, মতো নাই, অবস্থা খুবই খারাপ। যাই, তো অবাগীর মৃত্যু হয় কিভাবে? আমরা যদি গল্পের সূচনাটা আমি নিজেও বলছি, মজা কিন্তু পড়লে খুব মজা পাবো। গল্পটা শুরু করছে খুব চমৎকার ভাষায়। অবাগী কিসের কথা দিয়ে গল্প আরম্ভ করলো? শ্রেণীতে পড়ার সময় শরৎচন্দ্র
ছাত্র জীবনের অবসান ঘটে কি কারণে? আমরা নিশ্চয়ই মানে আরেকটা স্লাইডে কিন্তু বলছিলাম যে শরৎচন্দ্র বিএ পাস নাকি মানে গ্রাজুয়েট পড়তে পারে নাই। বাঙালি হিন্দু সমাজের পটভূমি অভাগী স্বর্গ গল্পে রক্ষণশীলতা সুবিধাবাদীর চিত্রের প্রতীক। অভাগীর গল্পের সার্থকতা মূলত কি? গল্পের সবচেয়ে ক্রিয়াশীল চরিত্র কোনটি? আমার একটু মনে করে দিও অথবা তোমাদের ইমুতে আমাকে একটু স্মরণ করে দিও, আমি দিয়ে দেবো। তো মূলত এই কোনো সমস্যা নেই, উত্তরের সাথে মিলাই দেখবে তোমরা। উত্তর দিয়ে দিছি, যদি উত্তর দেওয়ার পরে কোনো আবার নাম মনে থাকে আবার একটু সাহিত্য করবা, তারপরে এই প্রশ্নগুলো নিজেরা ক্লিয়ার করে নিবে। আরেকটা চলে যাবে, আমরা ক্লাসও আলাপ করি নেই, আমরা একটু সৃজনশীল দেখবো এখন। আপনারা তো জানেন একটা প্রশ্ন থাকে এবং 4টা প্রশ্নের উত্তর আনসার করতে হয়। এই নিষ্ঠুর অভিযোগ গফুর যেন বাক্রোধ হইয়া গেল। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল, কাহন খানেক ঘর এবার বাগে পেয়েছিলাম, কিন্তু গেল শোনের বকেয়া বলে কর্তামশায় সব ধরে রাখলেন। কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবু মশাই, হাকিম তুমি, তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথায়? আমাকে 15 বিচুলি না হয় দাও, চালে খড় নেই, বাপ বেটিতে থাকি, তাও না হয় তালপাতার গোজা গাজা দিয়ে এই বর্ষাটা কাটিয়ে দেব, কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ যে মরে যাবে। এটা একটা গল্প, আমি গল্পটা বলছি কিন্তু লেখকটার নাম মনে নাই। এটা হচ্ছে উদ্দীপকের সাথে প্রশ্ন, কাঙালির বাবার নাম কি? তোর হাতে আগুন যদি পাই আমি স্বর্গে যাব, এই উক্তিটি ব্যাখ্যা করো। উদ্দীপকে অভাগীর স্বর্গ গল্পে যে সমাজ চিত্রের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো। কাঙালির সঙ্গে উদ্দীপকের গফুরের সাদৃশ্য থাকলে কাঙালি সম্পূর্ণ গফুরের প্রতিনিধিত্ব করে না, মন্তব্যটি যথার্থ নিরূপণ করো। এখানে উদ্দীপকের একটা গফুর আছে যে গল্পের মধ্যে উপরে, এবং সেই গফুরের সাথে এই যে কাঙালির যে একটা প্রতিনিধিত্ব, মানে দুইটা যে সেম, এটা সেম না এরকম বোঝাচ্ছে, এটার যথার্থ মূল্যায়ন নিরূপণ করতে বলছে। তো এই হচ্ছে আমার 4টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা থাকে আমাদের আমাদের পড়লে পড়বে। দ্বিতীয় প্রশ্নটা যেটাও পাবে, তবে সেটা ডাইরেক্ট হবে না, একটু তুমি অনুধাবন করে তারপরে তোমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন তোর হাতে আগুন যদি পাই আমি স্বর্গে যাব, এখানে এই যে তোর হাতে আগুন, তার মনে বলতে সে ছেলেকে বুঝাইছে। তো হিন্দু ধর্মের মতে এইভাবেই যে ছেলের হাতে আগুন পেলে মেয়ে, বাবা অথবা মা, যে ছেলের আগুন পাবে সে একটু স্বর্গে যাবে, এটা একটা তাদের ধর্মীয় দৃষ্টি বিশ্বাস। তো সেক্ষেত্রে বলছে যে ছেলেরা বলছে যে তোর আগের আগুন যদি আমি পাই তাহলে আমিও স্বর্গে যাব। যার কারণে এই অভাগীর মা মারা যাওয়ার পর, অর্থাৎ কাঙালির মা মারা যাওয়ার পর ছেলে কিন্তু কাঠের জন্য অনেক পরিশ্রম করছে, এবং কাঠ গাছ কাটতে যে কি কি কাহিনী হয়েছে সে গল্প কিন্তু এখানে উল্লেখ করা আছে। অভাগী সর্বের গল্পের যে চিত্র, মানে সমাজেরও একটা, যে এখানে হয়তো কাঙালির চরিত্রটা তুলে ধরছে, পাশাপাশি আরেকটা বড় লোকের যে অবস্থান, যে মৃত্যুর পরে তাদের সবযাত্রার যে চিত্র সেটা তুলে ধরছে। এই যে টোটালি একটা সমাজের চিত্র তুলে ধরছে, সেটা তুমি বর্ণনা করবে আর কি। এটা আমরা যদি পাঠ্যপুস্তকটা পড়ি, হ্যাঁ, তাহলে কিন্তু এই সমাজের যে ইঙ্গিত বহন করছে সেটা কিন্তু নিজের ভাষায় দিতে পারবো। কাঙালির সঙ্গে উদ্দীপকের গফুরের, যেটা আগেই বলছিলাম, তাহলে এই হচ্ছে আমরা 4টা প্রশ্ন, এবং এই প্রশ্নের মান
আর এটার উত্তর একদম সহজ। তোমরা বাঙালির বাবার নাম রসিক বাঘ। কি সুন্দর নাম দেখছো? স্লাইডে দেখাচ্ছিলাম যে কয়েকটা চরিত্রের নামের মধ্যে রসিক দেখাচ্ছিলাম। যাই হোক, এই যে বললাম যে উত্থাপন করে দেখো, হিন্দু সমাজে বিশ্বাস করে পিতামাতা তার মৃত্যুর পর ছেলের হাতে আগুন পায় তবে তারা স্বর্গে যাবে। এই হচ্ছে তাদের ধর্মীয় বিশ্বাস। সেই বিশ্বাসের কারণে অভাগী গল্পে বাঙালির মা তার ছেলের এই কথা বলছিল। এই আর কি প্যারা কয় লাইন হইছে? ১, ২, ৩, ৪ লাইন। এই ৪ লাইনের ছোট্ট এক প্যারা এই ২ নাম্বার। এই প্রশ্নের মান ২ এবং এই উত্তরটাও লিখতে বলে তুমি ২ পাবে। ৩ নম্বর আমরা বলি অনুধাবনমূলক। অনুধাবনমূলক হয় প্রশ্নটাকে আমরা বলি এখানে গোপনের চরিত্র আছে উপরে যে উদ্দীপক অনেক সময় উদ্দীপকের ডাইরেক্ট লিখে দেয়। হ্যাঁ, আসলে ডাইরেক্ট লিখে দিলে নাম্বার পাওয়ার কোনো প্রশ্নই আসে না। উদ্দীপকের যে একটা ভাবার্থ আছে সেই ভাবার্থটা তুই বুঝো। এখানে কিন্তু দেখো একটা নকল করা সহজ বুদ্ধি। সেটা হচ্ছে তুমি উদ্দীপকের মূল ভাবটা পড়ো। উদ্দীপকের মূল ভাবটা তুমি তোমার নিজের ভাষায় লেখো। তাহলে তার কেউ বলতে পারবে না যে উদ্দীপকের হুবহু তুমি লিখছো। সহজ বুদ্ধি। উদ্দীপকটাই তুমি তোমার নিজের ভাষায় এখানে খালি তুলে ধরবা এবং এইটার সাথে যদি কারো সাদৃশ্য চায় সাদৃশ্য দিবা, কারো যদি বৈসাদৃশ্য চায় তার মানে আলাদা চায় সেটাও তুলে ধরবা, কিন্তু তোমার নিজের ভাষায়। হুবহু উদ্দীপক লেখা দিলে নাম্বার পাবা এটা কল্পনা করাটা তোমাদের ঠিক না। অনেক চেষ্টা করে আমি দেখছি তোমরা নিজের ভাষায় লেখো, এটা একটা নকল। তো এখানে আছে আমি তোমাদের দিব। আমার সময় তো আমার একটা নাই। আমরা এই দেব সৃজনশীল শুধু বিঘে ২ ছিল মোর ভুই আর সবে গেছে ঋণে বাবু বলিলেন বুঝিছি উপেন এই জমি লইব কিনে। এই গল্প মনে হয় আছে, মনে পড়ছো তোমরা? হ্যাঁ, কবিতার তোমরা পড়ো না? না, এটা মনে হয় এইটার একটা কবিতা। অসম শব্দ অর্থ কি? বাঙালির মা ২ বিঘা জমি। বলছে জমির এইটা কবিতাটার এই অংশ। বাঙালির মা দেখা সাহস পেল না কেন? এখানে তোমরা যদি পড়ো দেখতে পড়ে থাকো আমি বুঝতে পারছি অনেকে গল্প পড়ে নাই। এই হচ্ছে আমি এই দুইটাই আজকে দিব। তোমরা আগামী ক্লাসে নিয়ে আলোচনা করবে একটু বলো তো? বলো, সময় বেশি নাই। বলো আগামীকাল ক্লাসে আলোচনা করবো। পল্লী সাহিত্য। পল্লী সাহিত্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা নাকি কবিতা? এই পল্লী সাহিত্য তো একদিন ক্লাস করছি তো মনে নাকি? জি স্যার করাইছিলেন। আলোচনা করছি, তুমি হয়তো ক্লাসে ছিলে না। এরপরে কও প্রবন্ধ বা গল্পের মধ্যে কও তাড়াতাড়ি। জি সেই দিনে মাঠ এটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটাও তো কবিতা। কবিতা না, আমরা গদ্য অংশে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আগামী